Uh, so please tell me if you could see the screen. তোমরা যদি স্ক্রিনটা দেখতে পারো একটু প্লিজ আমাকে বলো। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ভেরি হ্যাঁ গুড। স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে, একটু জল খেয়ে নি। তাহলে ফেজ প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কে গিটার বাজায়? একটু প্লিজ আইডেন্টিফাই করবে, গিটার বা যে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কে বাজায়? স্যার আমি। স্যার নন্দন? আমি। নন্দন, আর হ্যাঁ কে বললো? স্যার। অপূর্ব? আচ্ছা। হ্যাঁ স্যার। আচ্ছা, কি বাজাও নন্দন? আর আরেকজনকে অরিঘ্ন, আমি বুঝতে পারলাম না গলাটা শুনে, নন্দন একটা বুঝতে পারলাম। কি বাজাও? স্যার আমি হারমোনিয়াম। স্যার আমিও হারমোনিয়াম। হারমোনিয়াম। আচ্ছা, ধরো তোমাকে হারমোনিয়ামে একটা মিউজিক্যাল প্রোগ্রাম রিকনস্ট্রাক্ট করতে হবে। তোমাকে প্রত্যেকটা নোটের লাউডনেসটা বলা হলো, মানে কোন নোটটা হাই কোন নোটটা লো। এইটুকু নিশ্চয়ই বোঝো যখন গান বাজনা করো। নোট বোঝো তো? হাই নোট লো নোট বোঝো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। কোন কোন নোটটা হাই কোন নোটটা লো বলে দেয়া হলো, কিন্তু কোন নোটটা কোন নোটের পর আসছে, মানে একটা নোটের সঙ্গে আরেকটা নোটের রিলেটিভ পজিশন বলা হলো না। সেক্ষেত্রে তুমি কি পুরো ওই মিউজিক্যাল যে প্রোগ্রামটা বা যাই হোক ওই সেশনটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবে? না। তুমি ইন্টেন্সিটি অফ দ্য নোট না। জানো, কিন্তু একটা নোটের সঙ্গে অন্য নোটের যে রিলেটিভ পজিশনটা সেটা তুমি জানো। তাহলে কি তুমি রিকনস্ট্রাক্ট করতে পারবে প্রোগ্রামটাকে? না। মিউজিক্যাল পারবে না। এই সেম ব্যাপারটা হচ্ছে গিয়ে এক্স রে ডিফ্র্যাকশন ডেটার ক্ষেত্রেও প্রযোজ্য। তার কারণ, তোমাদের আমি একটা খুব সুন্দর জিনিস বোঝাই। সেটা হচ্ছে যে আমরা যখন ডিফ্র্যাকশন স্পটস দেখছি, যেটা তোমরা বহুবার দেখেছো, সো হোয়াট উই আর অ্যাকচুয়ালি সিইং, আমরা কি দেখছি স্পটে? এনি ওয়ান অফ ইউ, হোয়াট আর উই স্যার অ্যাকচুয়ালি ইন্টেন্সিটি। সিইং? হ্যাঁ, স্যার ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি দেখছি, রাইট। ওই ডিফ্র্যাক্ট মানে কোন স্পটটা কতটা ব্রাইট কোনটা কতটা ব্রাইট নয়। সো আমরা বেসিক্যালি ইন্টেন্সিটি দেখছি, ঠিক আছে। ডিফারেন্ট ক্রিস্টাল প্লেনস কিভাবে এক্স রে কে স্ক্যাটার করেছে সেইটা মেজার করা যাচ্ছে এই ইন্টেন্সিটির মাধ্যমে। কিন্তু ডিফ্র্যাক্টেড এক্স রে ফেজটা কিন্তু মেজার করা যায় না ডিফ্র্যাকশন স্পটস এর থেকে। আই রিপিট, যে ডিফারেন্ট যে ক্রিস্টাল প্লেনস আছে সেগুলো কিভাবে এক্স রে কে স্ক্যাটার করেছে, কতটা স্ট্রংলি স্ক্যাটার করেছে সেটাকে মেজার করা যায়। কিন্তু এই যে স্ক্যাটার্ড বা এই যে ডিফ্র্যাক্টেড এক্স রে, এগুলোর যে ফেজ সেটাকে মেজার করা যায় না। আমাদের এক্স রে ক্রিস্টালোগ্রাফিতে একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে এই ফেজ প্রবলেমটা। যতক্ষণ না ফেজ প্রবলেমটা আমরা সলভ করব, ততক্ষণ কিন্তু আমরা কোনোভাবেই ইলেকট্রন ডেনসিটি ম্যাপটা ডিফ্র্যাকশন ডেটা থেকে ডিটারমাইন করতে পারবো না। হ্যাঁ, তা এই ব্যাপারটা আমাদের সবার আগে বুঝতে হবে, এই জায়গাটা একটু পর। The diffraction pattern recorded by an X-ray detector provides information about the intensity of the diffracted X-rays. The intensities indicate how strongly the X-rays have been diffracted by the different sets of crystal planes. কিন্তু যদি আমাকে ইলেকট্রন ডেনসিটি ম্যাপটা রিকনস্ট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে আমার দুটো ইনফরমেশন খুব ভাইটাল। একটা হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড অর ইন্টেন্সিটি অফ দ্য ডিফ্র্যাক্টেড ওয়েভস। নেক্সট যেটা, সেটা হচ্ছে ফেজ অফ দ্য ডিফ্র্যাক্টেড ওয়েভস। আমাদের যে ডিটেক্টরটা
সেই ডিটেক্টরটা অ্যাকিউরেটলি মেজার করতে পারে ইন্টেন্সিটিকে, কিন্তু ওটা কিন্তু ফেজ কে মেজার করতে পারে না। যার জন্য আমরা যখন একটা এক্স রে ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট করছি, তখন কিন্তু ফেজ ইনফরমেশনটা লস্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং রেকর্ডেড ডিফ্রাকশন প্যাটার্নের থেকে আমরা কখনোই কিন্তু ফেজের ইনফরমেশনটা পাবো না। ঠিক আছে, এই যে অপারগতা আমাদের ফেজ ডিটারমিনেশন ফ্রম ডিফ্র্যাক্টেড এক্স রেজ, সেটাকেই বলা হয় ফেজ প্রবলেম। তোমরা নেক্সট আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার এই ফেজ ইনফরমেশনটা এত দরকার কেন। তার কারণটা আমি এক্ষুনি তোমাদের ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা দিয়ে বোঝালাম। সেটা হচ্ছে যে একটা ফেজ, ঠিক আছে, দ্য ফেজ of a diffracted wave indicates the relative position of the wave with respect to the other waves। মানে একটা ওয়েভের কোন পজিশন আছে উইথ রেসপেক্ট টু আদার ওয়েভস, সেটা কিন্তু এটার ফেজ বলছে। যখন আমরা আহ প্রত্যেকটা ডিফ্র্যাক্টেড ওয়েভ কম্বাইন করছি বা ইন্টিগ্রেট করছি ইন টার্মস অফ এক্স রে ডিফ্রাকশন ডেটা সলিউশন, তখন তাদের অ্যামপ্লিটিউড এবং ফেজেস, ঠিক আছে, তার দুটো কিন্তু একসাথে মিলে ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে উইদিন দ্য ক্রিস্টাল বা ইলেকট্রন ডেনসিটি ম্যাপটা আমাদের প্রোভাইড করে। তাহলে যদি ফেজের ইনফরমেশনটা মিসিং থাকে, তাহলে আমরা কখনোই ইলেকট্রন ডেনসিটি ম্যাপটা কনস্ট্রাক্ট করতে পারবো না, এবং সাবসিকুয়েন্টলি positions of the atom within the crystal cannot be determined by us. Therefore, solving the phase problem কিন্তু absolutely essential for obtaining the three-dimensional structure of any molecule by X-ray crystallography। X-ray crystallography সাহায্যে কোনো মলিকিউলের থ্রি-ডাইমেনশনাল স্ট্রাকচার যদি আমাকে পেতে হয়, ফেজ প্রবলেমটা কিন্তু সলভ করতে হবে। তারপরে এখানে ওই অ্যানালজিটা একটু ছিল, যেটা ওই বলছিলাম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে, নট ভেরি ইম্পর্টেন্ট। এবার মেথডস, দেখো মেথডস অনেক আছে, ঠিক আছে, যেটার দ্বারা কিন্তু আমরা সলভ করতে পারি। বাট যেহেতু আমরা মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি পড়ি, এবং উই আর ইন্টারেস্টেড ইন solving the structure of biological macromolecules like DNA, protein, and their interaction with drugs, etc., enzyme kinetics, এইগুলো, তাহলে আমাদের জন্য কিছু কিছু টেকনিক্স খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমনি হচ্ছে আইসোমরফাস রিপ্লেসমেন্ট মেথড, অ্যানোমালাস ডিসপারশন মেথড, মলিকিউলার রিপ্লেসমেন্ট মেথড ইত্যাদি। তার মানে এই নয় যে এই যে টেকনিক গুলো প্যাটারসন মেথড এর কোনো ভ্যালু নেই, অবশ্যই আছে। কিন্তু আমাদের যেটা হচ্ছে আমরা যে মলিকিউলস নিয়ে ডিল করব, সেক্ষেত্রে এটার ভ্যালুটা একটু কম আছে। ঠিক আছে, কারণ এই মেথড প্যাটারসন মেথড খুবই সোজা মেথড, বাট এই যে প্যাটারসন মেথড বা ডাইরেক্ট ফেজ ডিটারমিনেশন, এগুলো যে কম্পিউটেশনের ওপর বেস করে করা হয়, সেই কম্পিউটেশনটা কিন্তু অ্যাডভান্স সফটওয়্যারে ইউজ করা হয়েছে টু ডাইরেক্টলি ডিটারমাইন দ্য ফেজ। আগেইন আই রিপিট, কিছু ম্যাথামেটিক্যাল মেথডস লাইক প্যাটারসন মেথড আছে, তারপর একটা হচ্ছে গিয়ে এই যে এটা ডাইরেক্ট মেথডস আছে। এগুলোর সাহায্যে, এগুলো তো কম্পিউটেশনাল মেথড, হাইলি ম্যাথামেটিক্স বেসড, এর সাহায্যে কিন্তু কিছু সফটওয়্যার ডিজাইন করা গেছে যেটা কিন্তু ফেজ ডিটারমিনেশনে খুব হেল্প করে। অ্যালং উইথ, মানে ইট কমপ্লিমেন্টস, আবার কি একটা এসছে, ইট কমপ্লিমেন্টস অ্যান্ড ইট সাপ্লিমেন্টস আদার মেথডস, যেগুলো আমরা এক্সপেরিমেন্টালি ইউজ করব। তার সাথে কম্পিউটেশনাল মেথডের জন্য এই ম্যাথামেটিক্যাল মেথড গুলোরও কিন্তু অবদান আছে। তাহলে প্যাটারসন মেথড অ্যাজ সাচ আমাদের প্রোটিন ক্রিস্টালোগ্রাফি বা ডিএনএ ক্রিস্টালোগ্রাফি এগুলোতে কোনো কাজেই লাগে না। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে যে ডিফ্রাকশন ইন্টেন্সিটি গুলো মেজার করে সেখানে ডিটারমাইন করা হচ্ছে রিলেটিভ পজিশনস অফ অ্যাটম উইদিন দ্য ক্রিস্টাল। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ফেজ প্রবলেম সলভ করার কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ক্রিস্টালের মধ্যে যদি কোনো হেভি মেটাল থাকে বা এমন কোন জিনিস থাকে যেটা এক্স রে কে একটু
অ্যানোমালাসলি ডিফ্র্যাক্ট করে, ঠিক আছে, বা ডিসপার্স করে, মানে অদ্ভুত টাইপের স্ক্যাটারিং হয়, বা হেভি মেটাল, যেটা স্ক্যাটারিং আমরা বুঝতেই পারবো যে হেভি মেটালের এক্সরে স্ক্যাটারিং টা অনেক মানে ইন্টেন্সিটি ওয়াইজ অনেক ডিফারেন্ট হবে, তাহলে হেভি মেটালের পজিশনটা আমরা জানতে পারবো। দেখো পুরোটাই হচ্ছে রিলেটিভ জিনিসের খেলা। আমি বললাম দ্য ফেজ অফ ওয়ান ওয়েভ রিলেটিভ টু দ্য ফেজ অফ আদার ওয়েভস, ঠিক আছে, এখানেও তাই। আমরা যদি কয়েকটা হেভি মেটালের পজিশন ডিটারমাইন করতে পারি, তার রেসপেক্টে কিন্তু আমরা অন্যান্য অ্যাটমস যেগুলো আছে সেগুলোকে প্লেস করতে পারবো বা ইলেকট্রন ডেনসিটি ম্যাপটা জানতে পারবো, ঠিক আছে। তাহলে প্যাটারসন মেথড, ঠিক আছে, এরা কিন্তু ওই ডিফ্র্যাকশন ইন্টেন্সিটিস মেজার করছে যাতে রিলেটিভ পজিশন অফ অ্যাটম জানা যায়, স্পেসিফিক্যালি রিলেটিভ পজিশন অফ হেভি অ্যাটমস সাচ অ্যাজ মার্কারি, প্ল্যাটিনাম অর গোল্ড, ঠিক আছে। এরা কিন্তু ডাইরেক্টলি অ্যাটম গুলোকে লোকেট করছে না, কিন্তু একটা খুব কমপ্লেক্স ম্যাথমেটিক্স আছে, হ্যাঁ, তো সেটার সাহায্যে অ্যাটমস এর মধ্যে যে ভেক্টরস গুলো ক্রিয়েট হয়েছে দুটো অ্যাটমের মধ্যে, সেইগুলোকে আইডেন্টিফাই করছে। একবার যদি আমি হেভি মেটালের পজিশনটা জেনে যাই, সেইটা কিন্তু আমি ইউজ করতে পারবো টু ডিটারমাইন দ্য ফেজেস। বাট দিস কনসেপ্ট যে হেভি মেটালের পজিশনের রেসপেক্টে অন্যান্য অ্যাটমের পজিশন আমরা ডিটারমাইন করতে পারবো, সো উই ক্যান ডিটারমাইন দ্য ফেজেস, এই কনসেপ্টটা কিন্তু আমরা বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলার ক্রিস্টালোগ্রাফি, যেটা প্রোটিন, ডিএনএ ইত্যাদি, সেই ক্রিস্টালোগ্রাফিতেও ব্যবহার করে থাকবো, ঠিক আছে। তাহলে কনসেপ্টটা কিন্তু এটাই থাকবে, বাট টেকনিকটা অন্যরকম হবে। কারণ এই দুটো অ্যাটমের মধ্যে ভেক্টরকে আইডেন্টিফাই করা, এটা খুব একটা ছোট মলিকিউলের ক্ষেত্রে করা যায়, যেখানে 5,500 6,000 অ্যাটম আছে, সেইখানে ওই ভেক্টর আইডেন্টিফাই করে কখনোই ফেস প্রবলেম সলভ করা যাবে না। বাট সুবিধা হচ্ছে যে এখানে শুধু হেভি মেটালকে লোকেট করতে পারলেই আমরা পুরো প্রবলেমটা সলভ করে দেব, কোনো প্রায়র ফেজ ইনফরমেশন দরকার হবে না। কিন্তু এটার লিমিটেশনটা যেটা আমি বললাম, লার্জ আর কমপ্লেক্স মলিকিউলের স্ট্রাকচার এটার সাহায্যে ডিটারমাইন করা যায় না। নাও লেট আস কাম টু দিস টেকনিক, যেটাকে বলা হচ্ছে গিয়ে আইসোমরফাস রিপ্লেসমেন্ট মেথড। আমি বললাম আইসোমরফাস রিপ্লেসমেন্ট মেথড, অ্যানোমালাস ডিসপারশন আর মলিকিউলার রিপ্লেসমেন্ট, ট্রেডিশনালি এই তিনটে মেথডই ইউজ করা হয় বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলের ক্ষেত্রে ফেজ ডিটারমাইন করার জন্য। এখন এগুলোকে কমপ্লিমেন্ট বা সাপ্লিমেন্ট করছে অ্যাডভান্সড কম্পিউটেশনাল সফটওয়্যার লাইক ফেজার, CCP4, মানে দিজ আর গ্রেট সফটওয়্যার যেগুলো কিন্তু ফেজ প্রবলেম সলভ করতে সাহায্য করে। এবার এই মেথডে কি হচ্ছে, এক্ষেত্রে ক্রিস্টালটাকে আমরা সোক করাচ্ছি হেভি মেটালে। এবার এই হেভি মেটালে যখন আমি ক্রিস্টালটাকে সোক করাচ্ছি, তখন হেভি মেটাল কিন্তু বিভিন্ন সাইটে বাইন্ড করে যাচ্ছে। জাস্ট আ মিনিট, আবার একটা ফোন আসছে। আচ্ছা, এই যে হেভি মেটালটা, এই আমার গলা শোনা যাচ্ছে না, ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল বলছে, কেন শোনা যাচ্ছে গলা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছিল না একটু আগে। কখন শোনা যায়নি বলো তো? ওই এক এই মিনিট। হেভি মেটালটা বললেন তার আগে। আচ্ছা, যাই হোক, আইসোমরফাস রিপ্লেসমেন্ট, এটা শোনা গেছে তো, যে সোক করা হচ্ছে ক্রিস্টালটাকে হেভি মেটালে, এটা বলেছি? আরে হ্যাঁ কেউ স্যার। রিপ্লাই, আচ্ছা, রিপ্লাই দিতে হবে তো আমি বুঝবো কি করে? শোনা না গেলে সেটা বলবে, ঠিক আছে। তাহলে আইসোমরফাস রিপ্লেসমেন্ট মেথডের ক্ষেত্রে কি করতে হচ্ছে, যে আমাদের যে ক্রিস্টালটা আছে সেটাকে আমি হেভি মেটালে সোক করছি। এবার এই সোক করার পর কি হচ্ছে, সোক মানে হচ্ছে চুবিয়ে রাখছি হেভি মেটালের মধ্যে, হেভি মেটাল গুলো কি করছে, স্পেসিফিক সাইটে বাইন্ড করে যাচ্ছে, কিন্তু এতে কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারটা কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। ক্রিস্টালটাকে আমি হেভি মেটাল সলিউশনে চুবিয়ে রেখেছি, হেভি মেটাল গুলো বিভিন্ন সাইটে বাইন্ড করে যাচ্ছে ক্রিস্টালের মধ্যে, কিন্তু এতে কিন্তু ক্রিস্টাল স্ট্রাকচারটা চেঞ্জ হচ্ছে না। এবার আমি দু ধরনের ডিফ্র্যাকশন ডেটা কালেক্ট করব। একটা হচ্ছে নেটিভ ক্রিস্টাল থেকে, মানে যেখানে কোনো হেভি মেটাল সোপিং আমি করিনি বা কোনো হেভি মেটাল বাইন্ড করেনি। আরেকটা হচ্ছে যেখানে এমন একটা ক্রিস্টালের থেকে যেখানে কিন্তু এক বা একাধিক হেভি মেটাল রয়েছে।
ঠিক আছে, একটা নেটিভ ক্রিস্টালের থেকে যেখানে কোনো হেভি মেটাল সোকিং হয়নি। নেক্সট হচ্ছে যে এমন ক্রিস্টালের থেকে যেখানে এক বা একাধিক কিন্তু আমার ইয়ে রয়েছে, হেভি মেটাল রয়েছে। তাহলে এইগুলো যদি ডিফ্রাকশন প্যাটার্নসটাকে, হ্যাঁ, আমি কম্পেয়ার করি, তাহলে এই দুটো মানে রিলেটিভ, যেটা নেটিভ ক্রিস্টাল উইদাউট হেভি মেটাল আর যেটা হচ্ছে যে হেভি মেটাল কন্টেনিং ক্রিস্টাল, এদের যদি ডিফ্রাকশন প্যাটার্নটাকে আমি কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমি হেভি মেটালের লোকেশনটা ডিটারমাইন করতে পারবো। আর বাস यही करना है, এটাই আমাদের করার, যে হেভি মেটালটা কোথায় রয়েছে। এবং হেভি মেটালের পজিশন আমি যে মুহূর্তে পেয়ে যাচ্ছি, আমি এর আগেও বলেছিলাম, সেই মুহূর্তে কিন্তু আমি ফেজেস গুলো এস্টিমেট করতে পারবো। ঠিক আছে, তা এইটা দু ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল আইসোমরফাস রিপ্লেসমেন্ট, যেখানে একটাই হেভি অ্যাটম ইউজ করা হচ্ছে এবং আমরা যে ক্রিস্টালটা পাচ্ছি একটাই হেভি অ্যাটমের ডেরিভেটিভ। বা মাল্টিপল আইসোমরফাস রিপ্লেসমেন্ট, যেখানে একাধিক হেভি অ্যাটম ইউজ করা হচ্ছে, বা যে আমরা যে ক্রিস্টালটা পাচ্ছি সেটা একাধিক হেভি অ্যাটমের ডেরিভেটিভ। ঠিক আছে, এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে এইটা কিন্তু মানে আমরাও যখন ক্রিস্টালোগ্রাফি করেছি বা তার আগেও, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড প্রোটিন স্ট্রাকচার ডিটারমিনেশনের জন্য। কিন্তু আবার এক্ষেত্রে যে হেভি অ্যাটম ডেরিভেটিভস যেগুলো মানে আমাদের ক্রিস্টালে যে হেভি অ্যাটম স্টোক করাতে হচ্ছে, সেইটা কিন্তু আবার একটা নতুন এক্সপেরিমেন্টাল স্ট্র্যাটেজি বা নতুন একটা প্রিপারেশন আমাদেরকে করতে হচ্ছে। সো দিস ইজ দ্য প্রবলেম। তারপর আমরা চলে আসছি গিয়ে হচ্ছে অ্যানোমালাস ডিসপারশন মেথড। এখানে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম হেভি মেটাল বা এমন কোন জিনিস যারা কিন্তু এক্স রে কে একটু ডিফারেন্টলি স্ক্যাটার করে। ঠিক আছে, যেরকম সেলেনিয়াম, সালফার, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। কালকে নন্দন আমি তোমাকে একটা জিনিসের কথা বলেছিলাম, মনে আছে? একটা অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ শুনেছিলে? হ্যাঁ স্যার, তোমার প্রশ্ন কি বলতো? বলুন। কেউ ওই তো বলতে সেলেনো পারবে? মিথিওনিন। ভেরি গুড, 5 নম্বর এক্সট্রা, সেলেনোমিথিওনিন, অ্যাবসলিউটলি। সো আমরা এই, তো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার এটা আপনি ঢোকাবেনটা কি করে, হেভি মেটালে তো শোক করছিলেন, তাহলে এই যে সেলেনিয়াম ধরুন, এটা আপনি ঢোকাবেন কি করে? এইটা আমি ঢোকাবো এই অ্যামিনো অ্যাসিডটা ইউজ করে, মানে যে কালচারটায় আমার রিকম্বিনেন্ট ব্যাকটেরিয়াটা গ্রো করছে, যেখান থেকে আমি প্রোটিনটা পাচ্ছি, সেখানে আমি সেলেনোমিথিওনিন দিয়ে দেব। ফলে যখনই প্রোটিনটা তৈরি হচ্ছে রিকম্বিনেন্টলি, তার মধ্যে কিন্তু অ্যাজ অ্যান অ্যামিনো অ্যাসিড সেলেনোমিথিওনিন ঢুকিয়ে যাচ্ছে। মিথিওনিনও ঢুকছে, সঙ্গে সেলেনোমিথিওনিনও ঢুকছে, কারণ আমি সেলেনোমিথিওনিন কালচারে দিয়ে দিয়েছি। ফলে সেলেনোমিথিওনিন কিন্তু অটোমেটিক্যালি প্রোটিনটার এক্সপ্রেশনের সময় বা প্রোটিন প্রোডাকশনের সময় প্রোটিনের মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে, এবার যেহেতু সেলেনোমিথিওনিন সেল মধ্যে সেলেনিয়াম আছে, যেটা এক্স রে কে অন্য একটু ডিফারেন্টলি স্ক্যাটার করবে, ফলে আমরা কিন্তু খুব ইজিলি বুঝে যাব যে সেটা কোথায় লোকেটেড আছে। সো ওয়ান্স উই গেট দ্য লোকেশন অফ সেলেনিয়াম, যেটা ডিফারেন্টলি কে স্ক্যাটার করছে, ফলে সেখান থেকে আমি বুঝতে পারলাম, সেটার রেসপেক্টে আমি কিন্তু অন্যান্য স্ক্যাটারিংস গুলোকে অন্যান্য স্ক্যাটারিং এর ফেজ কিন্তু ডিটারমাইন করে নেব, যেটা আমি হেভি মেটালের ক্ষেত্রেও করছিলাম। যে হেভি মেটালের যে পজিশন, সেটার রেসপেক্টে আমি অন্যান্য যে অ্যাটমস আছে সেটার পজিশন ডিটারমাইন করছিলাম। এখানেও বাই ডিফারেন্সিয়াল স্ক্যাটারিং আমরা সেলেনিয়াম বা সেলেনোমিথিওনিন কোথায় আছে বুঝে যাচ্ছি, এবং সেটার রেসপেক্টে অন্যান্য কিন্তু যে অ্যাটম আছে সেটারও সেটারও লোকেশনটা বা ইলেকট্রন ডেন্সিটি কোথায় আছে সেটা কিন্তু বুঝে যাচ্ছে। এবার এইটা হতে পারে যে সিঙ্গেল ওয়েভলেংথে আমরা করতে পারি, হ্যাঁ, যেখানে আমরা একটা সিঙ্গেল এক্স রে ওয়েভলেংথ ইউজ করেছি, বা আমরা মাল্টিপল ওয়েভলেংথে করতে পারি। ঠিক আছে, মনে রাখতে হবে স্যাড অ্যান্ড ম্যাড, এটা হচ্ছে তোমাদের ট্যুরের ব্যাপারটা, যে এত বৃষ্টি হচ্ছে, ইউ পিপল আর স্যাড নাও, ওখানে গিয়ে হয়তো কিছু দেখতে পেলে না, তখন ম্যাডও হয়ে যেতে পারো। তো সেটাই আমি বলছি। তো জাস্ট জাস্ট এ জোক। ঠিক আছে, তাহলে সিঙ্গেল ওয়েভলেংথ অ্যানোমালাস ডিসপারশন, যেখানে একটা ওয়েভলেংথ অফ এক্স রে ইউজ করা হচ্ছে, মাল্টিপল ওয়েভলেংথ অ্যানোমালাস ডিসপারশন। ঠিক আছে, যেখানে একাধিক ওয়েভলেংথ ইউজ করা হচ্ছে, বাট ইউজুয়ালি ইফ ইউ হ্যাভ দ্য স্কোপ অলওয়েজ গো ফর ম্যাড, কারণ ম্যাড এর ক্ষেত্রে কিন্তু
মোস্ট অ্যাকিউরেট ফেজ ইনফরমেশন পাওয়া যায় যখন তুমি মাল্টিপল ওয়েভলেংথ বা সেভারাল ওয়েভলেংথ ইউজ করছো, এবং সেটার সাহায্যে তুমি ফেজটা ডিটারমাইন করছো সেলেনোমিথিওনিনকে ইনকর্পোরেট করে, তখন মোস্ট অ্যাকিউরেট ফেজ ইনফরমেশন কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, এটার কিন্তু একটা সুবিধা যে আমরা মাল্টিপল ক্রিস্টাল ডেরিভেটিভস কিন্তু দরকার ছিল না, যেটা হেভি মেটালের ক্ষেত্রে দরকার ছিল। নেটিভ ক্রিস্টাল, তারপরে হেভি মেটাল সোক করা ক্রিস্টাল, একাধিক হেভি মেটাল সোক করতে হচ্ছিল, সেটার কিন্তু এখানে কোনো প্রয়োজন হচ্ছে না। এবং সিঙ্ক্রোট্রন আজকাল যে হোম সোর্স আর খুব একটা কেউ ইউজ করে না, সবাই ইন্দোর চলে যাচ্ছে সিঙ্ক্রোট্রনে ডেটা পাওয়ার জন্য, এক্স রে ডিফ্রাকশন ডেটা। অবশ্যই, কারণ অনেক হাই রেজলিউশন স্ট্রাকচার আমরা পাচ্ছি। তো এই সিঙ্কোট্রনের সাহায্যে তুমি যদি এক্স রে ডেটা ক্যালকুলেট করো, সেক্ষেত্রে কিন্তু খুব আইডিয়াল টেকনিক হচ্ছে অ্যানোমালাস ডিসপারশন ফর ফেজ ডিটারমিনেশন। ঠিক আছে, তবে এইটার জন্য আবার এইটা যে অ্যানোমালাসলি স্ক্যাটারিং অ্যাটম আমাদের দরকার হবে। মানে if you do not have the selenomethionine, then it's very difficult to determine the phase. তো এরকম কোনো একটা জিনিস যেটা অ্যানোমালাসলি স্ক্যাটার করছে, লাইক সেলেনিয়াম, সেটা কিন্তু প্রয়োজন আছে। তারপরের টেকনিকটা হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজড এবং সবার প্রথমে প্রোটিন ক্রিস্টালোগ্রাফিতে এটাই ইউজ করা হয় টু ডিটারমাইন দ্য ফেজ। ঠিক আছে, এইটা ফেল করলে তখন আমরা অন্যান্য মেথড ইউজ করি, যেটাকে বলা হচ্ছে গিয়ে মলিকিউলার রিপ্লেসমেন্ট। এই মুহূর্তে সব থেকে বেশি ইউজ হয়, সবাই ইউজ করছে, এবং এটা ফেল করলে তখনই অন্য মেথডে যাচ্ছে। কেন না, এখন যেহেতু মোর অ্যান্ড মোর স্ট্রাকচার পৃথিবীতে ডিপোজিট হচ্ছে, সো আমাদের কাছে এত সল্ট স্ট্রাকচার থাকছে যে আমি যে প্রোটিনটা নিয়ে কাজ করছি সেটার কিন্তু হোমোলোগাস কোনো না কোনো একটা প্রোটিন আমি পেয়েই যাব। এবং যদি পেয়ে যাই সেক্ষেত্রে কিন্তু কেল্লা ফতে। ঠিক আছে, ধরো আমি কাজ করছি গিয়ে হচ্ছে, সে কথার কথা বলছি এআরএসসি নিয়ে। এবার এআরএসসি আমি মাইক্রোব্যাকটেরিয়াম প্যারাঅক্সিডেন্সের নিয়ে কাজ করছি, কিন্তু ইকোলাই এর এআরএসসি স্ট্রাকচার আছে, ক্যাম্পাইলোব্যাক্টার জেনুনির এআরএসসি স্ট্রাকচার আছে, তাহলে কতটা ডিফারেন্ট হতে পারবে? ঠিক আছে, কিংবা ব্যাসিলাস সাবটিলিসের এআরএসসি স্ট্রাকচার আছে, তাহলে আমার মাইক্রোব্যাকটেরিয়াম প্যারাঅক্সিডেন্স একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ব্যাসিলাস সাবটিলিস একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, তো কতটাই বা ডিফারেন্স হবে দুটো স্ট্রাকচারের মধ্যে? সেভাবে দেখা যাবে যে সেভাবে কিছুই ডিফারেন্স হবে না। এই দুটো মানে মলিকিউল এতটাই সিমিলার ইন নেচার, হয়তো অ্যামিনো অ্যাসিডে দেখা যাবে যে 99% এর বেশি আর কি তোমার আইডেন্টিটি পেয়ে যাবে। তাহলে এদের যদি আমার ব্যাসিলাস সাবটিলিসের স্ট্রাকচারটা অলরেডি সলভ করে ডিপোজিটেড থাকে পিডিবিতে, তাহলে সেই স্ট্রাকচারটাকে আমি অ্যাজ আ রেফারেন্স নেব। সেই স্ট্রাকচারটাকে রেফারেন্স হিসেবে নিয়ে এবার আমি আমার যে এক্সপেরিমেন্টাল ডেটাটা, সেটাকে মানে আমি যেটা পেয়েছি ওই ডিফ্রাকশন প্যাটার্নের থেকে, সেই এক্সপেরিমেন্টাল ডেটাটাকে ওই মডেলের রেফারেন্সে আমি সাজাবো টু ডিটারমাইন দ্য ফেজ। ঠিক আছে, মানে একটা কথা হচ্ছে যে আমার একটা হাতি অলরেডি আমি জানি একটা হাতিকে কেমন দেখতে, আমিও আরেক ধরনের হাতির স্ট্রাকচার ডিটারমাইন করছি। তাহলে ওই হাতিটার রেসপেক্টে আমি আমার হাতির শুঁড়টাকে বসাবো, কানটাকে বসাবো, মাথাটাকে বসাবো, লেজটাকে বসাবো, পাগুলোকে বসাবো। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে কনসেপ্ট, যে আমার অলরেডি অ্যাভেলেবল একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটার সেম হচ্ছে আমার স্ট্রাকচারটা, তাহলে আমি আমার স্ট্রাকচারটাকে এমন ভাবে পজিশন করব, ঠিক আছে, আম, যাতে ওই স্ট্রাকচারের সাথে সেটা একদম অ্যাকুরেটলি অ্যালাইনড হয়। বাবা 10 মিনিট মতো, ঠিক আছে, ততক্ষণ আমি চালিয়ে যাব যতক্ষণ না আমার ডিফ্রাকশন প্যাটার্নটা এক্সপেরিমেন্টাল ডেটার সাথে পুরোপুরি ম্যাচ করছে। মানে একটু ট্রায়াল অ্যান্ড এরার হয়তো করতে হবে, এক্সাক্ট শুটটাকে বসাতে, এক্সাক্ট লেজটাকে বসাতে, এক্সাক্ট পাগুলোকে বসাতে, বাট অ্যাট সার্টেন পয়েন্ট আমি দেখব যে আমার যে ক্যালকুলেটেড ডিফ্রাকশন প্যাটার্নটা, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল ডেটাকে এক্স্যাক্টলি ম্যাচ করছে। সো এইটা একটা খুব ইম্পর্টেন্ট টেকনিক টু ডিটারমাইন দ্য ফেজ, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে। কোনো অ্যাডিশনাল এক্সপেরিমেন্ট বা কোনো সেলেনোমিথিওনিন ডেরিভেটিভ তৈরি করা বা কোনো হেভি মেটাল সোকিং, এগুলো কিচ্ছুর দরকার হচ্ছে না। বাট সেই ক্ষেত্রেই এগুলো করা যেতে পারে যে ক্ষেত্রে আমার
একটা স্ট্রাকচারালি সিমিলার মলিকিউল আছে, সেটা থাকলে তবেই করা যেতে পারে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। লিস্ট ইট ইজ সেড যে 40% এর ওপর কিন্তু তোমার হোমোলজি থাকতে হবে, 60% ইজ ইভেন বেটার, তবেই কিন্তু আমি এই ধরনের মলিকিউলার রিপ্লেসমেন্ট করতে পারবো। ডাইরেক্ট মেথড, দেখো এইটা আবার প্রোটিন ক্রিস্টালোগ্রাফি বা ম্যাক্রোমলিকুলার ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে কখনোই কাজে দেয় না এই মেথডটা। এখানে কি না, স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ ইউজ করা হচ্ছে, হ্যাঁ, বিটুইন অ্যামং দ্য ডিফ্রাকশন ডেটা টু এস্টিমেট দ্য ফেজ, ঠিক আছে। বাট এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ ডিফ্রাকশন ডেটার মধ্যে ইউজ করে ফেজ ডিটারমাইন করা, এইগুলো স্মল মলিকিউলস এর ক্ষেত্রে বা খুব সিম্পল ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে হয়, ম্যাক্রোমলিকিউলার কমপ্লেক্সেস এর ক্ষেত্রে কখনোই হয় না। কিন্তু এইগুলো আবার বিভিন্ন যে কম্পিউটেশনাল সফটওয়্যার তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু এইগুলোর একটা ভূমিকা আছে। এই স্ট্যাটিস্টিক্যাল রিলেশনশিপ বলো বা ভেক্টর বলো দুটো মলিকিউলের মধ্যে, এইসব ম্যাথমেটিক্যাল জিনিসগুলো, ঠিক আছে। এখানে কোনো অ্যাডিশনাল এক্সপেরিমেন্টও করতে হচ্ছে না, এবং এই ডাইরেক্ট মেথডের সাহায্যে কিন্তু স্মল অর্গানিক মলিকিউল বা সল্টস বা ইনঅর্গানিক কম্পাউন্ডস এর স্ট্রাকচার ইজিলি করা যাচ্ছে। বাট ওটাই আমি বললাম যে জেনারেলি নট সুটেবল ফর লার্জ মলিকিউল, লার্জ প্রোটিনস অ্যান্ড কমপ্লেক্স ম্যাক্রোমলিকিউলস, জেনারেলি না, এটা কখনোই করা যাবে না। ডাইরেক্ট মেথডে কখনো কোনো প্রোটিন বা ম্যাক্রোমলিকিউলের স্ট্রাকচার সলভ করা যায় না। 3টে অ্যামিনো অ্যাসিড হলে করা যেতে পারে, টিএসএইচ এর হয়তো করা গেল, নর্মাল একটা প্রোটিন যেটা 150-200 অ্যামিনো অ্যাসিড আছে, সেখান থেকে যদি আমি ভাবি, ইটস ইম্পসিবল, ঠিক আছে। তারপর এখন যেগুলো এসছে, আমরা ওই 3টে মেথড মানে তোমার আইসোমরফাস রিপ্লেসমেন্ট, অ্যানোমালাস ডিসপারশন, মলিকিউলার রিপ্লেসমেন্ট, এইগুলোকে কমপ্লিমেন্ট করে প্লাস সাপ্লিমেন্ট করে কিন্তু মডার্ন কম্পিউটেশনাল অ্যাপ্রোচেস। মানে এখন এতই অ্যাডভান্সড কম্পিউটার অ্যালগোরিদমস বেরিয়ে গেছে যে নতুন নতুন ফেজ ডিটারমিনেশনের মেথডস কিন্তু বেরোচ্ছে। এইগুলোর সাহায্যে কি করা হচ্ছে, বিভিন্ন ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ ইউজ করে এবং কম্পিউটেশনাল অ্যাপ্রোচ ইউজ করে, এবং তার সাথে যদি আমার কাছে কোনো ডেটা থাকে অলরেডি এক্সিস্টিং, হ্যাঁ, সে মলিকুলার রিপ্লেসমেন্ট বা অ্যানোমালাস ডিসপারশন বা মলিকুলার আইসোমরফাস রিপ্লেসমেন্ট ইত্যাদি ডেটা থাকে, তাহলে সেগুলো ইউজ করে আমরা কিন্তু রিপিটেডলি ফেজ গুলো ডিটারমাইন করব এবং ইমপ্রুভ করব টু অবটেন আ ইলেকট্রন ডেনসিটি ম্যাপ। ততক্ষণ অবধি চালিয়ে যাবে সফটওয়্যার যতক্ষণ না একটা কনসিস্টেন্ট স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। তাহলে এই যে মেথডস গুলো, এগুলো রিপিটেডলি কি করা হচ্ছে, এই কম্পিউটেশনাল মেথডস ইউজ করে ফেজ এস্টিমেট করা হচ্ছে বিভিন্ন টাইপের। ফাইনালি আমরা এমন একটা ইলেকট্রন ডেনসিটি ম্যাপ পাচ্ছি যেটা কিন্তু একটা কনসিস্টেন্ট স্ট্রাকচার দিচ্ছে। মডার্ন সফটওয়্যার অলরেডি এই ফেজ ডিটারমিনেশন প্রসেসটাকে অনেকটাই অটোমেট করে দিয়েছে, এবং এইটা যদি অটোমেটেড হয়ে যায়, দিস ইজ ওয়ান অফ দ্য রেট লিমিটিং স্টেপস অফ ইয়োর এক্স-রে ডিফ্রাকশন ডেটা অ্যানালিসিস। তাহলে এইটা যদি অ্যানাদার রেট লিমিটিং স্টেপ ইজ ডেফিনেটলি অবটেনিং আ ক্রিস্টাল, ঠিক আছে। তাহলে এই ফেজ প্রবলেমটা কিন্তু স্ট্রাকচার সলভের রেসপেক্টে কিন্তু এটা একটা রেট লিমিটিং স্টেপ। তাহলে এই স্টেপটা যদি অটোমেটেড হয়ে যায়, যেখানে সফটওয়্যার বিভিন্ন মেথডস এর সাহায্যে ফেজেস গুলো এস্টিমেট করবে, এবং আলটিমেটলি ট্রায়াল এন্ড এররের সাহায্যে এমন ইলেকট্রন ডেনসিটি ম্যাপ অবটেন করবে যেটা কিন্তু একটা কনসিস্টেন্ট স্ট্রাকচার দিচ্ছে। এটা যদি অটোমেটেড হয়ে যায়, আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি এবং অ্যাকিউরেটলি স্ট্রাকচার ডিটারমাইন করতে পারবো। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ফেজ প্রবলেম সলভ না করে আমরা কখনোই ডিফ্রাকশন প্যাটার্নের থেকে অ্যাকচুয়াল অ্যাটমিক স্ট্রাকচার পাবো না। তাহলে যদি আমাদের অ্যাকচুয়াল অ্যাটমিক স্ট্রাকচার লাগে প্রোটিন বা নিউক্লিক অ্যাসিডের, যেটার দরুন আমরা বিভিন্ন ড্রাগ বা ভ্যাকসিন ডিজাইন করতে পারি, বা কোনো এনজাইম কিভাবে একটা মেটাবলিক পাথওয়েতে কাজ করছে সেটা দেখতে পারি, হ্যাঁ, বা আমরা কোনো মলিকিউলের বায়োলজিক্যাল ফাংশন ডিটারমাইন করতে পারি বাই স্ট্রাকচার ফাংশন রিলেশনশিপ, হ্যাঁ, ইভেন আমরা মিনারেলস বা অন্য কোনো মেটেরিয়ালেরও স্ট্রাকচার ডিটারমাইন করতে পারি, নট অলওয়েজ প্রোটিন অ্যান্ড ডিএনএ। তার জন্য কিন্তু ফেজ প্রবলেমটা সলভ করা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। তা এইটাই আমার আজকে বলার আছে গিয়ে হচ্ছে রিগার্ডিং দা ফেজ প্রবলেম।
এবং তিনটে মেথড যেগুলো আমি বারবার বলছি, আইসোমরফাস রিপ্লেসমেন্ট, অ্যানোমালাস ডিসপারশন এবং মলিকিউলার রিপ্লেসমেন্ট, যেগুলো কিন্তু আমাদের খুব লাগে বা ম্যাক্রোমলিকুলার ক্রিস্টালোগ্রাফির ক্ষেত্রে, সেগুলো কিন্তু তোমরা খুব সামান্য 1-2 নম্বর করে হয়তো আসবে, পড়ে নেবে। জাস্ট বেসিক আইডিয়াটা কিভাবে মেথড গুলো কাজ করে, এটা তোমাদের বিএসসি কেন, এটা তোমাদের এমএসসি তেও বোঝা স্কোপের বাইরে। তা আপাতত আমি এখানে স্টপ করছি শেয়ারিং, রেকর্ডিং বন্ধ করছি। তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে, উই স্টিল হ্যাভ 3 minutes 40 seconds, সেখানে জিজ্ঞেস করো, প্লাস তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জিজ্ঞেস করতে পারো। সো এনি